জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার চেষ্টা করছেন। এখন দেখুন, আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন বা অনেকে বোঝেননি। এটা হচ্ছে এডুকেশন অ্যাস্ট্রোলজি, অর্থাৎ শিক্ষা জ্যোতিষ। জ্যোতিষ শিক্ষা নয়, শিক্ষার জন্য যে জ্যোতিষীর প্রয়োজন সেই বিষয়ে এটাকে আলোচনা করা। কারণ আমার কাছে অনেকেই প্রশ্ন করেন কোন রাশির পড়াশোনা করার ক্ষমতা বেশি, কোন বিষয়ে পড়লে তার ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেশি, কার বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বেশি রয়েছে, কার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার সম্ভাবনা, কার পড়াশোনায় বারবার বাধা আসবে, আদৌ করতে পারবে কিনা, এসব নিয়ে প্রশ্ন আসে। তো আজ আমরা বৈদিক জ্যোতিষের মাধ্যমে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে জ্যোতিষী কিন্তু সম্ভাবনা ও প্রবণতা সম্পর্কে একটা ধারণা দেয়। এটাই হবে এরকম নয়, কারণ হয়কে নয় করনে পালাটা ভাগ্য নয়, ওটা কর্ম। কর্ম কিন্তু অনেক বিষয়কে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, যার পড়াশোনা করার কোনো যোগ নেই সে পর্যন্ত সরস্বতী মন্ত্র সিদ্ধ করে খুব ভালো পড়াশোনায় রেজাল্ট করেছে বা স্ট্যান্ড করেছে। এখন বাস্তবটা কি? নিয়মিত পড়াশোনা করা, পরিশ্রম করা, সঠিক দিক নির্দেশনা এবং সুযোগের ওপরে ডিপেন্ড করে সেটাকে কাজে লাগানো। ঠিক আছে, সেই জন্য বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোন গ্রহ শক্তিশালী হলে শিক্ষা জীবনে বিশেষ সুবিধা পাওয়া যায়। আর আরেকটা অনুরোধ করব, ভিডিওটা যদি লম্বা হয়ে যায়, আমি জানি না, কারণ অনেক ভিডিও আমার লম্বা হয়ে যায়, তাহলে আপনারা ভিডিওর সেটিংসে গিয়ে প্লেব্যাক স্পিডটা 1 থেকে 1.5 করে দেবেন। দেখবেন আমার ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে এবং প্রত্যেকটা কথা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এর থেকে বেশি বাড়াবেন না। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে যে শিক্ষার জন্যে জ্যোতিষীর প্রয়োজন কেন পড়ে। কারণ জ্যোতিষ এমন একটা শাখা যেখানে একজন ব্যক্তির জন্মছক বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে তার শিক্ষা, তারপরে শেখার ক্ষমতা, উচ্চশিক্ষার যোগ্যতা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, বিদেশে পড়াশোনা, গবেষণা, দক্ষতা অর্জন এবং কোন বিষয়ে পড়লে ভালো ফল হতে পারে বা সেটা কেরিয়ারে কাজে লাগানো যেতে পারে, এই বিষয়ে বিশেষ ধারণা দেওয়া হয়। এটা ভবিষ্যৎবাণী, বাট এটাই ঠিক, এটা ধরে কখনোই নেবেন না, কারণ নিজের পরিশ্রম বা নিজের জেদের কাছে কিন্তু অনেক কিছুই হেরে যায়। এবার আমাদের প্রথম জানতে হবে যে শিক্ষার জন্য আমরা কোন কোন ঘরগুলোকে বিশেষ নজর দেব। দেখুন, প্রথমেই আসে দ্বিতীয় ঘর। বলবেন ওটা তো সেকেন্ড হাউস, তো অর্থের জন্য, ধন লাভের জন্য। তো প্রাথমিক শিক্ষা সেটা কি আপনার সম্পদ, ধন নয়? আপনি যদি কথা বলাই না শেখেন তাহলে আপনি এগোবেন কোথা থেকে? অবাকই যদি শেখার জায়গাটা আপনার না থাকে, দ্বিতীয় ঘর যদি দুর্বল থাকে, একটা বাচ্চা যদি তার কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলে, নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে, সে করবে কোথা থেকে? সে না দ্বিতীয় ঘরকে নজর দেবেন, কারণ ওটা প্রাথমিক শিক্ষা বা কথা বলার দক্ষতা, স্মৃতিশক্তি, ভাষা শিক্ষা, পরিবার থেকে আদৌ শিক্ষার পরিবেশ পাবে কিনা, এগুলো জানতে সাহায্য করে। এগুলো ভালো হলে, মানে দ্বিতীয় ঘর যদি ভালো হয় এগুলো অটোমেটিক হবে, আর দ্বিতীয় ঘর যদি অত্যন্ত খারাপ বা দুর্বল হয় তাহলে এই জিনিসগুলো তার শিক্ষাগত জীবনে বাধার সৃষ্টি করে। দ্বিতীয় আছে চতুর্থ ঘর, ফোর্থ হাউস। এটা কি নির্দেশ করে? এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর, কারণ এটা নির্দেশ করে স্কুল শিক্ষা, মানসিক শান্তি, পড়াশোনার প্রতি তার মনোযোগ, শিক্ষা জীবনের ভিত্তি, মানে আদৌ সে পারবে কিনা, এগুলো কিন্তু নির্দেশ করে। সুতরাং যদি চতুর্থ ঘর দুর্বল হয় তাহলে
পড়াশোনায় অমনোযোগী হবে, সেই বাচ্চাটা পড়তে বসছে না, বসলেও পড়া মুখস্থ হচ্ছে না, এই যে বিষয়গুলো আমার সামনে বারবার আসে। এবং এই স্কুল নয় ওই স্কুল, তার বাবা পড়াতে পারছে না, স্কুলের মাইনে দিতে পারছে না, এই সমস্তগুলো কিন্তু চতুর্থ ঘর থেকে আসে। চতুর্থ ঘর যদি দুর্বল হয় এই সমস্যার সৃষ্টি হবে। চতুর্থ ঘর ঠিক থাকবে সব ঠিক থাকবে। এরপর আসবো পঞ্চম ঘর, ওটা একটু নজর দেবো। কেন? এটা বুদ্ধিমত্তার ঘর। এটা নির্দেশ করে আপনার আইকিউ, আপনার বাচ্চাটার বা যিনি শিক্ষা নিচ্ছেন তার আইকিউ লেভেল বা আইকিউ ক্যাপাসিটিটা কতটা, তার লজিক দেওয়ার ক্ষমতা কতটা, তার অ্যানালিসিস করার মাইন্ড কতটা। দেখবেন অনেক বাচ্চাই আছে হাতে খেলনা পেলে একদম পুরো সব উজরা পুজরা খুলে নেয়। কেন? ও জানার চেষ্টা করে খেলনাটা এইভাবে চলছে কি করে। এই কিউরিসিটি, ওর ফিফথ ঘর ভালো, ওর কিউরিসিটি ভালো। ও যেমন ভাবে খুলবে তেমন ভাবে আবার অ্যাসেম্বলও করে নেবে, যদি ওর ফিফথ ঘর খুব ভালো থাকে। যদি ফিফথ ঘর একটু দুর্বল থাকে ও খুলে তো নেবে, কিউরিসিটি তো তৈরি করবে, ও আর জুটতে পারবে না। ঠিক আছে, একে বলা হয় আমাদের ভাষায় বাংলা, বোধা বাংলায় লেজে গোবরে হওয়া। ঠিক আছে, তো ফিফথ ঘর ভালো হলে কম্পিটিটিভ এক্সামে সে খুব ভালো স্ট্যান্ড করবে, কারণ তার কিউরিসিটি তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। ফিফথ ঘর দুর্বল হলে অনেকেই আছে নিট দিচ্ছে, জয়েন্ট দিচ্ছে, রেজাল্ট র্যাঙ্ক করতে পারছে না, রেজাল্টও করতে পারছে না, লেজে গোবরে হয়ে যাচ্ছে, বারবার দিচ্ছে, তখন ফিফথ ঘরকে নজর করতে হয়। এরপর আমরা নজর দেবো কোথায়? নবম ঘরে। ঠিক আছে, 9th হাউসে, ওটা তো ভাগ্যের ঘর। তো ভাগ্যের ঘর মানে এটা হচ্ছে উচ্চ শিক্ষার ঘর, অর্থাৎ গ্র্যাজুয়েট অনেকে করেছে। 100টা ছেলে মেয়ে যদি গ্র্যাজুয়েট করে তার মধ্যে 50টা যায় মাস্টার্স করতে। 50টা ছেলে যদি মাস্টার্স করেছে তার মধ্যে একজন যায় হয়তো পিএইচডি করতে, তাই না? পিএইচডি তো সবাই করতে পারে না। তো নবম ঘর, ভাগ্যর ঘরটা যদি খুব ভালো হয় তাহলে সে পিএইচডি করবে। যদি ভাগ্যের ঘর দুর্বল হয় সে পিএইচডি তো ছেড়েই দিন, হয়তো গ্র্যাজুয়েশনেও যেতে পারবে না। তো এটা নির্দেশ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাস্টার্স, পিএইচডি, বিদেশে পড়াশোনা বা স্কলার যারা পায়, এগুলো নবম ঘর ভালো থাকলে এগুলো হবে। নবম ঘর দুর্বল থাকলে এই অবধিই সে পৌঁছাবে না, কলেজ অবধি পৌঁছাবে না, তাই তো? এরপর আমরা কি দেখব? একাদশতম ঘর, আয়ের স্থান যেটা। তো ভাই আয় দিয়ে পড়াশোনার কি আছে? আছে ইচ্ছা পূরণ। অনেকেই আছে একসাথে 3-4টে বিষয়ে মাস্টার্স করে বসে আছে, তাই না? কারণ তার ইচ্ছা জেগেছে, আমি ইতিহাসে মাস্টার্স করব, ইংলিশে মাস্টার্স করব, ম্যাথে মাস্টার্স করব, 3-4টে মাস্টার্স ডিগ্রি সে নিয়ে বসে আছে। প্রবল ইচ্ছা, অর্থাৎ তার উপার্জনও কিন্তু তত ভালো জায়গায় যাবে। এবং যে কোনো পরীক্ষায় সফলতা, যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ এবং ভর্তি হওয়া এই ডিপেন্ড করে কিন্তু একাদশতম ঘর ভালো হলে। এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করা। এই যে মেয়েটা, বাচ্চা মেয়েটা, আমি নাম ভুলে যাচ্ছি, যে মঙ্গলে যাবে, তার একাদশতম ঘর ভাবুন তো কত স্ট্রং, যে ও ছোটবেলায় পুষে রাখা ইচ্ছাটা আজকে সফল করতে যাচ্ছে। ও ফিরবে না, ওকে ফেরানো যাবে না, আমি ওর প্রসঙ্গেই যাব না। আমি শুধু বলছি ওর একাদশতম ঘর এত স্ট্রং। আমরা জ্যোতিষের কাছে যাই, আমার একাদশ ঘর কেমন আছে, আয় স্থানটা কেমন আছে, আর ওর আয় কি? ওর আয় হচ্ছে পুরো বিশ্ব ওকে মনে রেখে দেবে, এটা ওর উপার্জন। ভাবতে পেরেছেন? আগামী দিনের বাচ্চাদেরকে পড়ানো হবে ওকে, তাহলে ও কোন জায়গায়, ওর একাদশতম ঘর কোন জায়গায় আছে, এগুলো দেখতে হয়। এবার কোন গ্রহ পড়াশোনার জন্য কি কি সাপোর্টিং এ আছে? প্রথমেই বলি রবি, এ নেতৃত্ব দেয়। মানে স্কুলের মনিটর কিন্তু সবাই হতে পারে না। ফার্স্ট বয়, সেকেন্ড বয়কে, থার্ড বয়কে মনিটর করা হলো, পরে ওদেরকে চেঞ্জ করে হয়তো লাস্ট বেঞ্চের একটা ছেলেকে মনিটর করা হয়, এই তুই মনিটর হ। কারণ রবি স্ট্রং আছে। বুঝলে, যারা প্রশাসন সংক্রান্ত পড়াশোনা করছে, আইএএস, আইপিএস, তাদের রবি স্ট্রং আছে। যারা সরকারি চাকরি করে রবি স্ট্রং আছে। সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছে তাতে যারা পাস করছে, যারা মেডিকেল পড়ছে, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে, সবার রবি কিন্তু স্ট্রং থাকতে হবে। রবি দুর্বল হলে আপনি ওসব ভুলেই যান।
ভুলেই যান, মুদি দোকান চালান। এরপর আছে কি চন্দ্র, এটা হচ্ছে স্মৃতিশক্তি, মনোযোগ, সাহিত্য, মনোবিজ্ঞান, নার্সিং। নার্সিং মানে খুব নরম মনের মানুষরাই কিন্তু নার্সিং এর কাজ করতে পারে, তাই তো? তো চন্দ্র যদি ভালো হয় তারা এই ধরনের পড়াশোনা করলে সফল হবে। আপনার চন্দ্র দুর্বল আছে আর আপনি নার্সিং নিয়ে পড়ছেন, জীবনে পাস করবেন না। পাস করতে পারলেও নার্সিং শিখে বসে আছেন বাড়িতে, কোনো কাজ পাবেন না। এটা হচ্ছে ফ্যাক্ট। এরপরে কি আছে মঙ্গল। মঙ্গল কি ধরনের পড়াবে? যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা ডিফেন্স পড়ছে, যারা মেকানিক্যাল কোনো কিছু পড়ছে, যারা সার্জারি পড়াশোনা করছে, যারা পুলিশ মিলিটারির যুদ্ধ নয়, তার ভেতরে যে আরো ক্রিটিক্যাল কাজ আছে সেগুলো নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের মঙ্গল স্ট্রং হতেই হবে। মঙ্গল দুর্বল হলে এসব ভাববেনই না। এরপর আসবে কি বুধ। শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ ধরা হয় বুধ। 99.9999999% ইনফিনিটি 9% অ্যাস্ট্রোলজার শুধু বুধকে দিয়েই বিচার করেন। সব বাচ্চার হাতে একটা করে পান না, সব বাচ্চার। ঠিক আছে, কেন? বুধ ভালো না হলে পড়াশোনা হবে না। সব বাবা মার মাথায় একটাই জিনিস বসে আছে, বাদ বাকিগুলো গেছে তেল নিতে। এখন এই বুধ কি? বুধ নির্দেশ করে আদৌ বাচ্চাটার পড়াশোনা হবে কিনা, ওকে, গণিত হবে কিনা, কম্পিউটার হবে কিনা, অ্যাকাউন্টিং বা বিজনেস, মানে বিজনেস নিয়ে যা পড়াশোনা আছে, কমিউনিকেশন, প্রোগ্রামিং, এগুলো সব বুধ করায়। কারণ বুধ যদি ভালো হয়, ওই বালক গ্রহটা যদি ভালো হয়, মাথা যদি ঠান্ডা থাকে, ও খুব নিখুঁত ভাবে কাজ করতে পারবে। আর যদি বুধ ডিস্টার্ব হয়, চঞ্চল হয়, তাহলে ও চঞ্চল হবে, কিছু শিখতে চাইবে না। ওকে, তাই বুধকে নজর করবেন। এরপর আসবে কে? বৃহস্পতি। যারা উচ্চ শিক্ষা নিতে চাইছেন, যারা শিক্ষকতা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা আইন নিয়ে পড়তে চাইছেন, যারা দর্শন, গবেষণা, ধর্মীয় শিক্ষা, বৃহস্পতি তার ভালো হতেই হবে, ভালো হতেই হবে। আমার ব্যক্তিগত ঠিকুজিতে আমার বৃহস্পতি উচ্চস্থ, উচ্চ ঘরে বসে আছে, তুঙ্গ হয়ে বসে আছে। সেই জন্যে এই ধরনের সাবজেক্টের প্রতি আমার ইন্টারেস্ট অনেক বেশি, এবং আমি এগুলোকে একবার পড়লেই মনে রাখতে পারি। কারণ চন্দ্র তো আমার 9টা গ্রহের মধ্যে সবচেয়ে দামি গ্রহ হয়ে আছে চন্দ্র, তাই আমার ধৈর্য অনেক বেশি, পেশেন্স অনেক বেশি। ঠিক আছে, তো এই অ্যাটাচমেন্ট গুলো থাকতে হবে। এরপরে কি আসবে? শুক্র। যারা ফ্যাশন ডিজাইনিং করছে, যারা যে কোনো ধরনের ডিজাইন নিয়ে পড়াশোনা করছে, যারা আর্কিটেকচার করছে, যারা মিউজিক নিয়ে, ফিল্ম নিয়ে, ফাইন আর্ট নিয়ে কাজ করছে, তাদের শুক্র ভালো হতেই হবে। নাহলে ভর্তি তো আপনি হয়ে গেছেন, শুক্র খারাপ আছে, আপনি কিছু করতে পারবেন না, দেখবেন আপনি ব্যাঘা করছেন। ওকে, এমন অনেক আছে ফাইন আর্টস কলেজের মাস্টার্স করা ছেলে বা মেয়ে গিয়ে সেলসের চাকরি করছে, দেখে নেবেন মিলিয়ে, কারণ ওর শুক্র খারাপ আছে। শুক্র খারাপ থাকার জন্য গতানুগতিক পাস করেছে, ওখানে কিছু করতে পারেনি, মাস্টার্স করেছে কিন্তু ওই বাস, এরকম একটা ব্যাপার। যখন শুক্রের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে ছিল, তখন ওইভাবে রেজাল্টটা বার করে নিয়েছে। কিন্তু শুক্র অ্যাকচুয়ালি খারাপে আছে, ও আর ওটাকে নিয়ে কাজে লাগাতে পারছে না। এরপর আসবে শনি। কঠোর পরিশ্রম, অর্থাৎ যারা মাইনিং এর সাথে যুক্ত আছে, যারা গবেষণার সাথে যুক্ত আছে, যারা হিসাব বিজ্ঞান, আইন নিয়েও যারা পড়াশোনা করছে, দীর্ঘমেয়াদী শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করতে চাইছে, তাদের প্রত্যেকের শনি ভালো হতে হবে। তার মানে এক একটা শিক্ষার জন্য দেখুন 2-3টে করে গ্রহ জড়িয়ে যাচ্ছে, তাই তো? এরপর আসবে রাহু। এর কাজ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করতে চাইছে, এআই, ডাটা সায়েন্স, রোবটিক সায়েন্স, অ্যাভিয়েশন, সাইবার সিকিউরিটি, বা বিদেশে পড়াশোনা করার জন্য যারা ছটফট করছেন, এদের যদি রাহু ভালো থাকে সমস্ত সেক্টরে এরা কিন্তু ইমপ্রুভ করবে। রাহু ডিস্টার্ব থাকলে কিন্তু হবে না। এবার রাহু খুব ভালো আছে, তো স্যার আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করব নাকি অ্যাভিয়েশন নিয়ে পড়াশোনা করব, এটা ডিপেন্ড করবে আবার আরেকটা কোনো গ্রহ তার সেখানে কি আছে, এটা বোঝার জন্যে আমার বোঝানোর বক্তব্যটা হচ্ছে এখানে। এবার স্যার কেতু। যারা স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করবে, যারা ম্যাথামেটিক্স, রিসার্চ, ফিলোসফি নিয়ে পড়াশোনা করবে, কেতু তাদের ভালো হতেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কারণ মনের মধ্যে একটা খুচরো বুজুর চলবে আর আপনি অ্যাস্ট্রোলজি পড়বেন, হবে না।
মুখ থুবড়ে যাবে একদিনকে না একদিন। তো সেই কারণে এই গ্রহদেরও নজর দিতে হয়। এবার হচ্ছে কোন গ্রহের যোগ পড়াশোনাকে অনেক ভালো সাপোর্ট দেয়। যেমন বুধ আর বৃহস্পতির যোগ, এরা ডিজাইন, মিডিয়া, বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং, এগুলো এই বুধ আর বৃহস্পতির যদি কম্বিনেশন ভালো থাকে, দৃষ্টি এধার ওধার করা হোক, বা একসাথে এক ঘরে বসে আছে, খুব ভালো ঘরে বসে আছে, দুজনেই নিজের মিত্র ঘরে বসে আছে, এসব বিষয়ে তারা কিন্তু খুব ইমপ্রুভ করবে। দেখবেন ইউটিউব চ্যানেল অনেকেই বানিয়েছে, অনেকে আছে, আপনি যে কোনো একটা এরিয়াতে চলে যাবেন, ওখানে দেখবেন সবাই ইউটিউবার, ওর মধ্যে একজন দুজন মাত্র সফল হয়ে আছে, বাদ বাকি সবাই চ্যানেল বানিয়েছে। সাবস্ক্রাইবার কত খুঁজলেও পাওয়া যায় না। এরকম বুধ শুক্রের যাদের কম্বিনেশন ভালো আছে, তারা ডিজাইন, মিডিয়া, বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং, বা মনে করুন অধ্যাপক, গবেষক, এই সমস্ত বিষয়ে কিন্তু এরা ভালো রেজাল্ট করবে। মঙ্গল বুধের কম্বিনেশন যাদের ভালো আছে, তারা ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপার, এই বিষয়ে খুব সফল হবেন। যাদের ধরুন সূর্য বৃহস্পতির যোগ ভালো, তা এদের ক্ষেত্রে তো একদম, মানে যারা আইএএস আইপিএস হয়েছে না, দেখবেন এদের রবি বৃহস্পতির কম্বিনেশনটা খুব ভালো। যারা প্রশাসনিক পদে খুব উপরে বসে আছে, একটু 19-20 থাকলেই দেখবেন হাতে চুনি আর পোকরাজ তো আছেই আছে। ঠিক আছে, তো এই কম্বিনেশনটা দেখার দরকার আছে। রাহু বুধের যে কম্বিনেশন থাকে, সেখানে এআই, মেশিন লার্নিং, আইটি, সাইবার সিকিউরিটি, বিদেশে পড়াশোনার যোগ, এগুলো কিন্তু খুব ত্বরান্বিত হয়। এরপর আছে রবি বুধের বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ এমন একটা যোগ যেটা আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে, মানে যে কম্বিনেশন অনুযায়ী আপনি যে সাবজেক্টের মধ্যে ঢুকে পড়েছেন, সেই সাবজেক্ট নিয়ে কিন্তু আপনার বৈদেশিক সম্মান শুধু নয়, বৈদেশিক অর্থ লাভেরও যোগ ক্রিয়েট করে। এবার এই বুধাদিত্য যোগ বা এই যে যত যোগ বললাম, তারা কোথায় আছে? যোগ হয়তো আপনার আছে, কিন্তু কোথায় বসে আছে? শত্রু ঘরে, নিউট্রালে, নাকি মিত্র ঘরে? সেটাকে দেখতে হবে, ওগুলোকে মিলাবেন। এবার প্রশ্ন আসে, আচ্ছা আমি তো অমুক রাশির, আমার পড়াশোনা কেমন হবে? তো এবার রাশি ধরে ধরে বলছি। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। এরা দীর্ঘমেয়াদী সময়ে একই বিষয়ে পড়তে বিরক্ত হতে পারেন, কিন্তু চ্যালেঞ্জিং বিষয় এরা বেশি পছন্দ করে। উপযুক্ত ক্ষেত্র এদের জন্য ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স, পুলিশ, স্পোর্টস, সায়েন্স, মেকানিক্যাল, রোবট। কিন্তু এদের জন্য দুর্বলতা হচ্ছে এদের ধৈর্যের অভাব ভয়ঙ্কর। তাই এদের জন্য পড়াশোনার পরামর্শ হচ্ছে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনা করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব বড় কিছু ভাববেন না। বৃষ রাশি। বৃষ রাশির জাতকরা ধীর কিন্তু স্থিরভাবে শেখেন। এদের পড়তে বসরে করতে হবে, বাট বসলে পরে কিন্তু পড়াটা মুখস্থ করেই উঠবে। একবার কোনো বিষয় যদি এরা ভুলে যায়, বুঝে যায়, এরা কিন্তু সহজে ভুলবে না, টিল ডেথ মনে রাখে। এদের জন্য উপযুক্ত ক্ষেত্র কি? ফাইন্যান্স, কমার্স, ব্যাংকিং, এগ্রিকালচার, মিউজিক, ইন্টেরিয়ার ডিজাইনার। আর এদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদের কিন্তু দারুণ স্মৃতিশক্তি হয়, বাট এদের দুর্বলতা হচ্ছে এরা পরিবর্তন পছন্দ করে না, যেটাতে লেগে থাকে ওটাতেই লেগে থাকে। এরপরে আসি মিথুন রাশি। এদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাই যোগাযোগ, ভাষা এবং বিশ্লেষণ কর্মী, এই ধরনের কাজে কিন্তু এদের বেশি আগ্রহ দেখা যায়। এদের জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে কম্পিউটার সায়েন্স, জার্নালিজম, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, ডাটা অ্যানালিসিস, কন্টেন্ট ক্রিয়েটিং। এদের বিশেষ গুণ হচ্ছে একসঙ্গে একাধিক বিষয়ে শেখার ক্ষমতা এদের রয়েছে। ঠিক আছে, আবার এটাই এদের দুর্বলতার কারণও, যে একসাথে সবকিছু শিখে তো ফেলে, যখনই পেশাগত জীবনে আসতে হয় কোনটা কাজে লাগাবে বুঝে উঠতে পারে না। এরপর আসবো কর্কট রাশি। দেখুন, কর্কট রাশিতে চন্দ্রের প্রভাব থাকায় এরা কল্পনাপ্রবণ হয় এবং অনুভূতিশীলতা এদের প্রচন্ড বেশি। এদের জন্য সেই জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে সাইকোলজি, নার্সিং,
লিটারেচার, এডুকেশন, চাইল্ড ডেভেলপমেন্ট, পড়াশোনার জন্যে শান্ত পরিবেশ কিন্তু এদের জন্য বিশেষ জরুরি। খুব গিঞ্জি গিঞ্জি জায়গায় কিন্তু এরা মনোযোগ লাগাতে পারে না। এরপর আসবো সিংহ রাশির ক্ষেত্রে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস এদের বড় শক্তি। এর জন্য এদের উপযুক্ত ক্ষেত্র হচ্ছে আইএএস, আইপিএস, অ্যাডমিনিস্ট্রেশন, ল, পলিটিক্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট। তবে এদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে এরা মঞ্চে উঠে কথা বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করে। ফলে এরা যদি মনে করে যে পলিটিশিয়ান হবে তাহলে এদের জন্য বেশ ভালো। সেই জন্যই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে বলেছিলাম। এরপর আসবো কন্যা রাশি। এটাও বুধের আরেকটা রাশি। বিশ্লেষণ ধর্মী চিন্তা এদের প্রধান শক্তি, সবকিছুতেই এরা খুঁটিয়ে দেখতে চায়। এদের জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, স্ট্যাটিস্টিক্স। আর এদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এরা ছোট্ট একটা ভুলকে খুব চট করে ধরে ফেলতে পারে, ফলে সেটা রেকটিফিকেশন করে নিজের লাইফকে ইমপ্রুভ করে। এরপর আসবো তুলা রাশি। শুক্রের প্রভাব এদের নান্দনিক করে তোলে, মানে খুব মজাদার, ফানি। এদের জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার, ফাইন আর্টস, মিডিয়া, ল, পাবলিক রিলেশন। এবং এই সেক্টরগুলোর মধ্যে যেখানে দলগতভাবে কাজ করার সম্ভাবনা আছে, টিম ওয়ার্ক, এরা সেখানে সবচেয়ে বেশি সফল হবে। একা একা কিছু করতে গেলে কিন্তু এরা অতটা ভালো রেজাল্ট করতে পারবে না। এবার আসি বৃশ্চিক রাশি সম্পর্কে। গভীর গবেষণামূলক মানসিকতা এদের কিন্তু বৈশিষ্ট্য। সেজন্য এদের জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে মেডিকেল রিসার্চ, ফরেনসিক সায়েন্স, তারপরে হচ্ছে বায়োটেকনোলজি, সাইকোলজি, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন, যারা গোয়েন্দা হবে। কারণ এরা যে বিষয়কে অন্যরা কঠিন মনে করে সেটাই এদেরকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এবং খেয়াল করে দেখবেন যারা পর্বতে আরোহণ করেন, মাউন্টেনিয়ারিং করেন যারা, এদের মধ্যে সফলরা ম্যাক্সিমাম বৃশ্চিক রাশি। আমি যেহেতু কোনো এক সময় ট্রেক করতাম তাই আমি দেখেছি বিষয়টাকে। আচ্ছা, এরপরে আসি ধনু রাশি সম্পর্কে। এটা বৃহস্পতির রাশি। ফলে উচ্চশিক্ষা, জ্ঞান চর্চার সঙ্গে মানে কোনো একটা বিষয়কে নিয়ে আলোচনা করা, জ্ঞানের কথা আদান প্রদান করা, এটা কিন্তু এদের স্বাভাবিকভাবে দেখা যাবে। দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা অনেক বড় বড় সাবজেক্ট নিয়ে কথা বলছে, ঠিক আছে, কারণ ওর জানার স্পৃহা ওকে ওগুলো জানিয়ে দিয়েছে। তো সেইটা হচ্ছে ধনুরাশির একটা বড় গুণ। এরপরে আসবো, যদিও আসবো বলাটা ভুল, মানে ধনুরাশি নিয়ে আরো বলতে গেলে এদের উপযুক্ত ক্ষেত্র হচ্ছে টিচিং, সাইকোলজি, ল, রিলিজিয়াস স্টাডিজ, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন। এবং এদের বিদেশে পড়াশোনা করার প্রতি একটা বিশেষ আগ্রহ কিন্তু ক্রিয়েট হয় এবং সেটা এদের জন্য সফলভাবে হয়েও যায়। এরপর আসবো মকর রাশি। এটা শনির রাশি। ফলে প্রচন্ড পরিশ্রম করতে হবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করা এরা নিজেদের সম্পদ বলে মনে করে। এদের জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, অডিট, গভর্নমেন্ট সার্ভিস, রিসার্চ। এরা খুব ধীরে ধীরে এগোলেও স্থায়ী সফলতার সম্ভাবনা কিন্তু এদের জন্য প্রবল, ঠিক আছে। তাই এই বিষয়গুলো নজর রাখতে হবে। এরপর আসবো কুম্ভ রাশি। এদের কি হয়, এটাও শনির রাশি। এরা নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ বেশি দেখায়। দেখবেন কুম্ভ রাশির বাচ্চারা মোবাইলের প্রতি আগ্রহ বেশি, এবং আগ্রহ মানে দেখার আগ্রহ নয়, এটাকে নিয়ে কুটুর কুটুর করার একটা আগ্রহ। তাই এদের জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, তারপরে হচ্ছে অ্যারোস্পেস, ইলেকট্রনিক্স। কারণ এদের ভবিষ্যৎমুখী চিন্তা ভাবনা কিন্তু অনেক বেশি। ফলে আজ আপনি যা ভাবতে পারছেন না, আপনার ঘরের বাচ্চাটা কাল সেটা করে দেবে। তাই এদেরকে নজর দেবেন। এরপর আসবো মীন রাশি।
এরা সৃজনশীল এবং কল্পনাপ্রবণ, ফলে এদের জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে মিউজিক, ফিল্ম, সাইকোলজি, স্পিরিচুয়াল স্টাডিজ, লিটারেচার, গবেষণা এবং আধ্যাত্মিক বিষয়েও পড়াশোনা করলে এদের জন্য উপযুক্ত। ঠিক আছে, কারণ আপনি বলবেন আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা বলতে কি, গীতা পাঠ করা? না, গীতা পাঠ নয়। গীতার ভেতরকার মানেকে এরা খুঁজে বার করে এমন একটা ভাবে উপস্থাপন করে যে যেটা ভবিষ্যতের এডুকেশনের কারণ হয়। তাহলে এই প্রথম আপনাদের কাছে ভেঙে কেউ বোঝালো যে কোন যোগ, কোন গ্রহ, কোন রাশি, কোন ঘর একটা বাচ্চার জন্য উপযুক্ত শিক্ষার রাস্তা তৈরি করতে পারে। ঠিক আছে, এটা যে বলার পেছনের, আমার এই বলার পেছনের কারণ একটাই, যে সেটা হচ্ছে জবরদস্তি না। আপনার বাচ্চার ঠিকুজিটা ধরে আপনি একটা নির্দিষ্ট ট্র্যাক তৈরি করে ওকে যদি সেইভাবে পড়াশোনা করান, ও সঠিক ট্র্যাকে ঢুকে যাবে। ফলে ওকে কিন্তু ভবিষ্যতে যখন ওর কর্মজীবনে এসে উপস্থিত হবে, ওকে কিন্তু হাবুডুবু খেতে হবে না। কারণ আপনাকে বোঝানো হয়ে গেল যে জন্মছকে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম এবং একাদশতম ঘরকে গুরুত্ব দিন, বুধ, বৃহস্পতি, চন্দ্র, রাহু ও কেতুর অবস্থানকে গুরুত্ব দিন, যোগগুলোকে গুরুত্ব দিন, নবাংশ তাকে ভালো করে বিচার করুন, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এগুলোকে দেখুন, গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি এবং যোগগুলোকে দেখুন। দেখে এই যে আমরা হয় না, আমার ছেলেটা পড়াশোনা করছে না, তো কি করা যায়, অমুক করুন তমুক করুন। অ্যাকচুয়ালি কি করা যায় এটা কখন আসবে? যখন এই জায়গাগুলো দুর্বল হয়ে যাবে। এবার তাকে তো দুর্বল বলে তো আমরা ফেলে দিতে পারি না, অশিক্ষিত করে রাখতে পারি না, তখন আসবে রেকটিফিকেশন। কিন্তু যদি কিছু ঘর ভালো থাকে, আপনি চাইছেন আপনার ছেলে বড় ক্রিকেটার হোক, আর আপনার ছেলে চাইছে আমি ভ্রমণ করব, ট্রাভেলিং, তো দুটো তো দুই মেরুর হয়ে গেল। আপনি ওকে মারছেন, ধরছেন যে না তোকে ক্রিকেট শিখতে হবে, আর ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তা কোনটা ওর জন্য উপযুক্ত সেই ট্র্যাকটা রেডি করে দিলে পরে না আপনার আমাদের প্রয়োজন পড়বে না, খুব রেয়ারলি হয়তো প্রয়োজন পড়বে। তো শিক্ষায় সফল হওয়ার জন্য কয়েকটা বাস্তব পরামর্শ আমি, যদি কোনো ছোট বাচ্চা দেখছে তার জন্য বলছি, যে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করুন। আমরা যেমন সাধনা করার কথা বলি নির্দিষ্ট সময়, বিক্ষিপ্ত ভাবে না। আপনি একটা নির্দিষ্ট সময় সেট করুন, যেটা শিখছেন, যেটা শিখতে চাইছেন তার জন্য একটা নির্দিষ্ট সময় সেট করুন এবং সেই সময়টাতে ওটাই করুন। সেটা আপনার ব্রেনে ভালোভাবে বসে যাবে, কারণ আপনার অবচেতন মন সবকিছুর জন্য দায়ী, ওটাই ঈশ্বর। মোবাইল ব্যবহার করা নিয়ন্ত্রণে রাখুন, ব্যবহার করবেন না বলছি না, নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত রিভাইজ দিন যে কোনো সাবজেক্টকে, পর্যাপ্ত ঘুমান, নিজের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করুন, যে আমার এতে বেশি ইন্টারেস্ট, আমি ওতে যাব। শুধুমাত্র রাশিফলের ওপর নির্ভর না করে নিজের দক্ষতা এবং পরিশ্রমের উপরে অগাধ বিশ্বাস রাখুন, তাহলে কিন্তু একজন সফল ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই যে এডুকেশনাল অ্যাস্ট্রোলজির ভিডিও, এটা বানানোর পেছনে আমার এই একটাই উদ্দেশ্য, আমার ছেলেটা মানে আমি সোমনাথ চ্যাটার্জির ছেলেটা ওমকার চ্যাটার্জি ও পড়াশোনায় কোন বিষয়ে ভালো, আমি বহুত রকম ভাবে রিসার্চ করার পরে সেটা খুঁজে বার করে আমি কিন্তু ওই দিকেই ওকে দিয়েছি। এখনো ছোট আছে, আর একটু বড় হবে, তখন ওদিকটাতে যা করার জন্য করতে হয় আমি ওকে সেদিকেই ঠেলবো। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা করার পেছনের উদ্দেশ্য যে আমার সোমনাথ চ্যাটার্জির ছেলে ওমকার চ্যাটার্জি যদি একটা সঠিক দিশা পায়, তাহলে আপনাদের ছেলে মেয়েরা পাবে না কেন? এই উদ্দেশ্যেই ভিডিওটা করা ছিল। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তবুও বলবো যদি মন দিয়ে দেখেন খুব ভালো হয়, আপনাদের জন্যই ভালো হবে। আজকে আর এর বেশি কিছু বলার নেই। আগামীকাল আবার এরকমই একটা ভালো তথ্যযুক্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।